গল্পের আজকের নতুন গল্প জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা। জগদীশচন্দ্র বসু 1858 সালে বাংলাদেশের অন্তর্গত বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি 1323 থেকে 1325 বঙ্গাব্দ পর্যন্ত বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। তার রচিত বাংলা রচনাগুলি অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়ে 1920 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বাংলায় লেখা তার চিঠিপত্র পত্রাবলী নামে 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতাম তখন সব খালি খালি লাগতো। তারপর গাছ, পাখি, কীটপতঙ্গদেরকে ভালোবাসতে শিখেছি। সে অবধি তাদের অনেক কথা বুঝতে পারি, আগে যা পারতাম না। এই যে গাছগুলি কোনো কথা বলে না, তাদের যে আবার একটা জীবন আছে, আমাদের মতো আহার করে, দিন দিন বাড়ে, আগে এসব কিছুই জানতাম না। এখন বুঝতে পেরেছি। এখন তাদের মধ্যেও আমাদের মতো অভাব, দুঃখ, কষ্ট দেখতে পাই। জীবন ধারণ করবার জন্য তাদেরকেও সর্বদা ব্যস্ত থাকতে হয়। কষ্টে পড়ে তাদের মধ্যেও কেউ কেউ চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে তাদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায়। বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করতে দেখা যায়। তাদের মধ্যে একের সঙ্গে অপরের বন্ধুত্ব হয়। তারপর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থ ত্যাগ, গাছের তাও দেখা যায়। মা নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন। সন্তানের জন্য নিজের জীবনদান উদ্ভিদেও সচরাচর দেখা যায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। ক্রমে এসব কথা তোমাদেরকে বলবো। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখেছ। মনে করো কোনো গাছের তলাতে বসে আছো। ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা। ছায়াতে তুমি বসে আছো। গাছের নিচে একপাশে একখানি শুষ্ক ডাল পড়ে আছে। এক সময় এই ডালে কত পাতা ছিল, এখন সব শুকিয়ে গেছে, আর ডালের গোড়ায় উই ধরেছে। আর কিছুকাল পরে তার চিহ্নও থাকবে না। আচ্ছা বলো তো, এই গাছ আর এই মরা ডালে কি প্রভেদ? গাছটি বাড়ছে আর মরা ডালটা ক্ষয় হয়ে যাচ্ছে। একটিতে জীবন আছে আর অন্যটিতে জীবন নেই। জীবিত বস্তুতে গতি দেখা যায়, জীবিত বস্তু বেড়ে থাকে। কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। ডিমে জীবন ঘুমিয়ে থাকে। উত্তাপ পেলে ডিম থেকে পাখির ছানা জন্ম লাভ করে। বীজগুলিও যেন গাছের ডিম, বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমিয়ে থাকে। মাটি, উত্তাপ ও জল পেলে বীজ থেকে বৃক্ষ শিশুরা জন্ম নেয়। বীজের উপর এক কঠিন ঢাকনা, তার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বীজের আকার নানা প্রকার, কোনটি অতি ছোট, কোনটি বড়। বীজ দেখে গাছ কত বড় হবে বলা যায় না। অতি প্রকাণ্ড বট গাছ সর্ষে অপেক্ষা ছোট বীজ থেকে জন্মে। কে মনে করতে পারে এত বড় গাছটাই ক্ষুদ্র সর্ষের মধ্যে লুকিয়ে আছে? তোমরা হয়তো কৃষকদেরকে ধানের বীজ খেতে ছড়াতে দেখেছ, কিন্তু যত গাছপালা বন জঙ্গলে দেখো তার অনেকের বীজ মানুষ ছড়ায় না। নানা উপায়ে গাছের বীজ ছড়িয়ে যায়। পাখিরা ফল খেয়ে দূর দেশে বীজ নিয়ে যায়। এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মে থাকে। তাছাড়া অনেক বীজ বাতাসে উড়ে অনেক দূর দেশে ছড়িয়ে পড়ে। শিমুল গাছ অনেকেই দেখেছ। শিমুল ফল যখন রোদে ফেটে যায়
তখন তার মধ্যে থেকে বীজ তুলোর সঙ্গে উঠতে থাকে। ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরবার জন্য ছুটতাম। হাত বাড়িয়ে ধরতে গেলেই বাতাস তুলোর সঙ্গে বীজকে অনেক উপরে তুলে নিয়ে যেত। এই প্রকারেই দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে পড়ছে। প্রত্যেক বীজ থেকে গাছ জন্মায় কিনা কেউ বলতে পারে না। হয়তো কঠিন পাথরের উপর বীজ পড়ল, সেখানে তার অঙ্কুর বের হতে পারল না। অঙ্কুর বের হওয়ার জন্য উত্তাপ জল ও মাটি চাই। যেখানেই বীজ পড়ুক না কেন, বৃক্ষ শিশু অনেক দিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে। বেরোবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে, ততদিন বাইরের কঠিন ঢাকনা গাছের শিশুটিকে নানা বিপদ হতে রক্ষা করে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পেকে থাকে। আম লিচুর বীজ বৈশাখ মাসে পাকে। ধান যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পেকে থাকে। মনে করো একটি গাছের বীজ আশ্বিন মাসে পেকেছে। আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয়। ঝড়ে পাতা ও ছোট ছোট ডাল ছিঁড়ে চারিদিকে পড়তে থাকে। এইভাবে বীজগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের বেগে কোথায় উড়ে যায় কে বলতে পারে? মনে করো একটি বীজ সমস্ত দিনরাত্রি মাটিতে লোটাতে লোটাতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ডেলার নিচে আশ্রয় নিল। কোথায় ছিল কোথায় এসে পড়ল। ক্রমে ধুলো মাটিতে বীজটি ঢাকা পড়ল। এখন বীজটি মানুষের চোখের আড়াল হলো। আমাদের দৃষ্টি থেকে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাইরে যায়নি। পৃথিবী মাতার ন্যায় তাকে কোলে তুলে নিলেন। বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়ে বাইরে শীত ও ঝড় হতে রক্ষা পেল। এইভাবেই নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমিয়ে রইল।